সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছে সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিলের দাবি, ট্রাইব্যুনালকে লন্ডন ভিত্তিক ল ফার্মের আইনি নোটিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সুখবর আওয়ামী লীগের, শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব নিষেধাজ্ঞা তুলতে তারেক সরকারকে বিরাট অর্ডার দিলেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির স্বস্তির ঈদযাত্রাকে চ্যালেঞ্জ করায় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবকে হত্যার হুমকি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ডিপ স্টেটের টার্গেটে গ্রেপ্তার হবেন জুলাই আন্দোলনকারীরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ধামাচাপা রাজনীতি, ইতিহাস বিকৃতি ও দুর্নীতির বিস্তার, অনিশ্চয়তার পথে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পাবনায় ছাত্রদল নেতাকে গুলি করে কুপিয়ে হত্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাহরাইনে অ্যামাজন ক্লাউড সেন্টারে হামলা, প্রথম সতর্কবার্তা বলছে আইআরজিসি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দুবাইয়ে ওরাকাল ডেটা সেন্টারে হামলার দাবি ইরানের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি যুদ্ধবন্ধের আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইসিটি জুলাই দাঙ্গা পরবর্তী মানবতাবিরোধী অপরাধের বিচারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানিয়েছে লন্ডনের প্রখ্যাত আইন সংস্থা কিংসলে ন্যাপলি। সংস্থাটি এই বিচার প্রক্রিয়াকে আন্তর্জাতিক আইনের প্রতিপন্থী এবং মৌলিক অধিকারের চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ট্রাইব্যুনাল বরাবর একটি আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠিয়েছে। লন্ডন ভিত্তিক এই ল ফার্মের চিঠিতে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা উল্লেখ করেছে যে অভিযুক্তকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দেওয়া এবং প্রমাণের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির আইসিসিপিআর 14 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। আইনি নোটিশে আইনজীবীরা বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে শত্রুভাবাপন্ন হিসেবে বর্ণনা করেছেন। সেখানে বলা হয়েছে 2025 সালে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলে দলটির সমর্থকদের ওপর দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজনৈতিক সহিংসতা এবং আইনজীবীদের ওপর হামলার কারণে একটি সুষ্ঠু বিচারিক পরিবেশ অনুপস্থিত ছিল। প্রসিকিউশন টিমের প্রধান এবং সদস্যদের রাজনৈতিক সম্পৃক্ততা বিচার প্রক্রিয়াকে শুরু থেকেই পক্ষপাতমূলক করে তুলেছে। চিঠিতে ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিংসলে ন্যাপলি দাবি করেছে, রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা ব্যক্তিদের দিয়ে বেঞ্চ গঠন করায় বিচারিক স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে। এমনকি একজন বিচারক রায় ঘোষণার আগেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। ল ফার্মটি বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধ বিচারের জন্য গঠিত হয়েছিল। পরবর্তীতে আইন সংশোধন করে এর এখতিয়ার যেভাবে বাড়ানো হয়েছে তা আইনিভাবে ত্রুটিপূর্ণ। এছাড়া হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগের বিষয়টিও নোটিসের রেফারেন্স হিসেবে টানা হয়েছে। লন্ডন ভিত্তিক আইন প্রতিষ্ঠান কিংসলে ন্যাপলি শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত বর্তমান রায় নিয়ে 4টি মূল দাবি উত্থাপন করেছে। তাদের মতে, প্রথমত, এই রায় অবিলম্বে বাতিল করতে হবে। দ্বিতীয়ত, কোনো পরিস্থিতিতেই ঘোষিত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। তৃতীয়ত, আন্তর্জাতিক মানদণ্ড ও ন্যায় বিচারের নীতিমালা অনুসরণ করে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ পুনর্বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চতুর্থত, আওয়ামী লীগ এবং এর অঙ্গসংস্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। জুলাই দাঙ্গার পর গঠিত বিশেষ ট্রাইব্যুনালের এই রায় নিয়ে ইতোমধ্যেই দেশি বিদেশি বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছিল। কিংসলে ন্যাপলির পাঠানো এই আইনি নোটিশ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে এবং বিষয়টিকে আন্তর্জাতিক পরিসরেও আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে। একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান, আর তার জন্য দলের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়। আওয়ামী লীগ টানা ক্ষমতায় ছিল কয়েক দশক। দলের অনেকেই কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অনেকে নেতা বিদেশে চলে গিয়েছেন।
এই সব নেতারা আওয়ামী লীগের কাছে বোঝা হয়ে উঠেছে। শেখ হাসিনা এই সব বোঝা আর বয়ে নিয়ে যেতে চাইছেন না। দলে যারা মীর জাফর রয়েছেন তারা চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তার একটা ঝলক কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিনেই দেখা গেল, আর সেটা হাসিনা করতে চলেছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের কথা মাথায় রেখে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন হাসিনা এটা বুঝতে পেরেছেন বদলে যাওয়া বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারালে দলটি গুরুত্ব হারিয়ে ফেলবে। এই অবস্থায় তিনি প্রথমে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চাইছেন। দলের সাধারণ সম্পাদক পদে রদবদলের মাধ্যমে সেই পর্বের সূচনা করলেন হাসিনা। অনেকে বলছেন জুলাই অগাস্টের অভ্যুত্থানের পিছনে একটা ডিপ স্টেট ছিল না। আওয়ামী লীগের বেশ কয়েকজন ঘনিষ্ঠ নেতা তাদের সহায়তা না দিলে আমেরিকার একার পক্ষে একটা সরকার উল্টে দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না। সূত্রের খবর, দলনেত্রী হাসিনা এখন সেই সব মীর জাফরদের খুঁজে বের করার চেষ্টা করছেন। অনেকে বলছেন বঙ্গবন্ধু কন্যা এই সব মীর জাফরদের খুঁজে বের করে চরম শাস্তি দেবেন, কারণ এরা শুধু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদেরকে দলে রেখে দিলে একদিন দলটাই অস্তিত্ব সংকটে পড়বে। অনেকে আশা প্রকাশ করেছিলেন যে যারা আওয়ামী লীগের সঙ্গে দুর্বৃত্তায়ন করেছে, আওয়ামী লীগের মূল নেতৃত্বের সঙ্গে হাসিনাকে বিচ্যুত করেছেন, শেখ হাসিনার সঙ্গে তৃণমূলকে বিচ্ছিন্ন করেছেন, আওয়ামী লীগকে তার মূল নীতি থেকে সরিয়ে দিয়েছেন, মনোনয়ন নিয়ে দলের যারা বাণিজ্য করেছেন তাদের আর হাসিনা ছেড়ে দেবেন না। গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার সুবাদে এরা মধু খেয়েছেন, আর দলের সঙ্গে গোপনে আঁতাত করেছেন। দলের মধ্যে এরা একটা সমান্তরাল নেতৃত্ব তৈরির চেষ্টা চালায়। হাসিনা এবার সেই মৌচাক ভেঙে দিতে বদ্ধপরিকর। সাধারণ সম্পাদক পদে রদবদলের মাধ্যমে সেই কাজ তিনি শুরু করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমের তরফে বলা হয়েছে শেখ হাসিনার শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল আনতে চলেছেন। অনেকে বলছেন আওয়ামী লীগের একটা প্রবল ঝাঁকুনির দরকার ছিল। দলনেত্রী নানা কারণে নিজের ব্যস্ত থাকায় তিনি সেই ঝাঁকুনি দিতে পারেননি। 12 ফেব্রুয়ারি নির্বাচন হাসিনাকে সেই রাস্তা তৈরি করে দিয়েছে, কিন্তু আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে দলটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, হাসিনা যদি দলের পরিকাঠামোগত পরিবর্তন আনেন, নতুন পরিকাঠামো জাতীয় রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে তো? বাংলাদেশে এখন ক্ষমতায় রয়েছে বিএনপি, তারা আওয়ামী লীগের প্রতি কতটা সদয় হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে সেনাবাহিনীও আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছে, তারাও চাইবে না আওয়ামী লীগ আবার ফিরে আসুক। সেনাবাহিনী গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু দেশবাসী বুঝে গিয়েছে বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ। দেশবাসীর কথা কানে দেবেন কি তারেক? আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি করে তদারকি সরকার। আবার সেই নির্দেশিকাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির প্রতীক ফ্রিজড করে দেয়। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। বলা ভালো, প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ তাদের সামনে ছিল না। এই অবস্থায় পদ্মাপাড়ে হয়েছে সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছে। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ভোট প্রচারের সময় জামায়াত ছিল বেশ আত্মপ্রত্যয়ী, নিশ্চিত ছিল তারাই ক্ষমতা দখল করতে চলেছে। তারা সংখ্যাগরিষ্ঠতা করলে জামায়াত সরকার গঠন করত, হয়তো দলের আমির শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করা হতো। ভোটের আগে বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল যে জামায়াত সরকার গঠন করতে চলেছে। যুক্তি হিসেবে তারা তুলে ধরে আমেরিকার সমর্থন। আমেরিকাও কিন্তু চেয়েছিল জামায়াত ক্ষমতা দখল করুক, কিন্তু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা ভোট দিয়েছে বিএনপিকে। দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের আরও বড় কারণ সিম্প্যাথি ভোট। এদিকে ফলাফল ঘোষণার কিছুদিন বাদে আবার জামায়াতের আমির তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, আমরা আদর্শ একটি বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের অবশ্যই সমর্থন থাকবে, কিন্তু যেখানে সরকারের থেকে জবাবদিহির প্রয়োজন সেখানে আমরা সরকারের থেকে অবশ্যই জবাব আদায় করব। সেই সঙ্গে তার সংযোজন, আমাদের উদ্দেশ্য সংঘাত নয়, সংশোধন, বাধা দেওয়া নয়, পর্যবেক্ষণ। দেশের মানুষ এমন একটি সংবাদ প্রত্যাশা করে যা ন্যায় বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সঙ্গে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। প্রশ্ন অন্যত্র, বিএনপি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে?
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন তারেক রহমান কোনোভাবেই এই কলঙ্কের ভাগিদার হতে চাইবেন না। আওয়ামী লীগের নাম শুনতে পারে না প্রধান বিরোধী দল জামাত, অসহ্য বোধ করে এনসিপি। এত প্রতিকূলতার পরেও হাসিনা কিন্তু দেশে ফেরার বিষয়ে আত্মপ্রত্যয়ী। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। তিনি বলেছিলেন, বিএনপি নীতিগতভাবে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। শেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জনতা জনার্দন। তারা কিন্তু একটি মোক্ষম সিদ্ধান্ত নিয়েছে। জামায়াতকে রুখতে বিএনপি আওয়ামী লীগের ভোট প্রার্থনা করেছিল, একই রাস্তা নিয়েছিল জামায়াতও। কিন্তু জামায়াত ক্ষমতায় আসীন হলে বাংলাদেশে তালিবানি শাসন ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে তারা আশঙ্কা করেছিলেন। তাই আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ভোটার বিএনপি শীর্ষ নেতাদের আহ্বানে সাড়া দিয়ে সেই দলের প্রার্থীদের উজাড় করে ভোট দিয়েছে। তার ফল যা হওয়ার তাই হয়েছে। এত কিছুর পরেও যে প্রশ্নটা নিয়ে চর্চা থামছে না, তা হলো আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আগের সরকার করে গিয়েছিল, সেই নিষেধাজ্ঞার কি হবে। শেখ হাসিনা কিন্তু প্রথম থেকেই বলে এসেছেন এই নিষেধাজ্ঞার কোনো আইনি বৈধতা নেই, কারণ যে সরকার এই নিষেধাজ্ঞা বলবৎ করেছিল সেই সরকারই অবৈধ। তাই অবৈধ সরকারের নিষেধাজ্ঞাও অবৈধ। এটা না মানেন তিনি, মানে না দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল স্তরের নেতারা। এতদিন হাসিনার তরফ থেকে তারেক সরকারকে এই নিষেধাজ্ঞা নিয়ে কোনো বার্তা দেওয়া হয়নি, দেওয়া হলো এবার। বিএনপি সরকার প্রধানকে দিল্লি থেকে বসে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। হাসিনার দাবি মানে তারেক সেই নির্দেশ পালন করেন কিনা সেটা দেখার বিষয়। এই প্রসঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে তারেকের বিরুদ্ধে লড়াই করতে জমি তৈরি করছে জামায়াত। তারা বিরোধী দলগুলিকে নিয়ে একটি যৌথ মঞ্চ তৈরি করার চেষ্টা করছে। ফলে তাদের সেই ক্ষুরধার আক্রমণ প্রতিহত করার শক্তি দিতে পারে আওয়ামী লীগ। তাই তাদের এবং দল নেত্রীর দেশে ফেরার রাস্তা অবিলম্বে প্রশস্ত করা প্রয়োজন। সদ্য সমাপ্ত ঈদ উল ফিত্রে সরকারের দাবি করা স্বস্তিদায়ক ঈদযাত্রার বিপরীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রকৃত চিত্র তুলে ধরায় প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। লাগাতার হুমকি ও সন্দেহবাঝেন ব্যক্তিদের নজরদারির অভিযোগ তুলে তিনি রাজধানীর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন। মঙ্গলবার ৩১ মার্চ সকালে অনলাইনে এই জিডি করা হয় বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মোজাম্মেল হক চৌধুরী জানান, ঈদের আগে ভাড়া নৈরাজ্য এবং ঈদের পর সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর থেকে বিভিন্ন সংস্থা, পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নামে তাকে অনবরত হুমকি দেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, সোমবার সংবাদ সম্মেলন শেষ করে এলাকায় ফেরার পর থেকে কিছু অচেনা লোক মাইক্রোবাস ও প্রাইভেট কার যোগে তার গতিবিধি লক্ষ্য করছে। এমনকি তার বাসা ও অফিসের আশেপাশে সন্দেহবাঝেন ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখা গেছে। এই পরিস্থিতিতে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। ডেমরা থানার এসআই মনিরুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। জুলাই দাঙ্গার পর রাষ্ট্র ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার এবারের ঈদযাত্রাকে স্বস্তিদায়ক বলে দাবি করলেও যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন বলেছে ভিন্ন কথা। সোমবার ৩০ মার্চ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গত ১৪ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত এবং ১২৮৮ জন আহত হয়েছেন। প্রতিবেদনে উঠে এসেছে পরিবহন খাতের চরম নৈরাজ্যের চিত্র। যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে এবার প্রায় ৮৭% বাস মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। ঢাকা থেকে পাবনার ৫৫০ টাকার ভাড়া ১২০০ টাকা এবং রংপুরের ৫০০ টাকার ভাড়া ১৫০০ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। সব মিলিয়ে দূরপাল্লার যাত্রীদের পকেট থেকে অতিরিক্ত ১৪৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে পরিবহন সিন্ডিকেট। পরিবহন খাতের এই চরম বিশৃঙ্খলার মধ্যেও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের দাবি ছিল বিস্ময়কর। তিনি দাবি করেছেন, কোথাও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। এমনকি তিনি মন্তব্য করেন, যাত্রীদের অভিযোগ নাকি উল্টো, তাদের কাছ থেকে ভাড়া কম নেওয়া হচ্ছে। মন্ত্রীর এমন বাস্তবতা বিচ্ছিন্ন মন্তব্য এবং উত্তরবঙ্গের প্রবেশদ্বার চন্দ্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট এবং সদরঘাটের বিশৃঙ্খলা সরকারের ব্যবস্থাপনাগত চরম দুর্বলতাকেই ফুটিয়ে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, বিএনপি ক্ষমতায় আসার পরপরই পুরনো সিন্ডিকেটগুলো পুনরায় সক্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষের নাবিশ্বাস উঠেছে। আবার বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ফিরে এসেছে ডিপ স্টেট। জুলাই অভ্যুত্থান ও পরবর্তী পর্যায়ে হাসিনা সরকারের পতনের পর এসেছিল ডিপ স্টেটের প্রসঙ্গ। বলা হচ্ছিল, একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে ডিপ স্টেট। অভিযোগের নিশানায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যদিও ট্রাম্প সেই অভিযোগ অস্বীকার করেন। এই প্রসঙ্গে হাসিনা ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বিভিন্ন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের কথা বলতে হয়। প্রথম দিকে সাক্ষাৎকারে তার মুখে ডিপ স্টেট শব্দটি শোনা যায়নি।
পরবর্তীকালে তিনি সরাসরি আমেরিকাকে দায়ী করেন। জানিয়ে দেন আমেরিকা তাকে সেন্ট মার্টিন দ্বীপ তুলে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে তিনি কোনোভাবেই সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকার হাতে তুলে দেবেন না। তার জন্য ক্ষমতা থেকে তাকে সরে যেতে হলে তিনি চলে যাবেন। হাসিনা ক্ষমতা থেকে সরে গিয়েছেন। মোহাম্মদ ইউনুস তদারকি সরকার প্রধানের দায়িত্বভার গ্রহণ করেন। এই পালাবদল ও ইউনুসের ক্ষমতায় আসীন হওয়ার পিছনেও যে আমেরিকার হাত ছিল তা নিয়ে কোনো সন্দেহ নেই, যদিও ট্রাম্প প্রশাসন সম্প্রতি দাবি করে যে তারা আর রেজিম চেঞ্জের পক্ষপাতী নন। কিন্তু মার্কিনমূলক যে তাদের চরিত্র বদল করতে রাজি নয় তার একাধিক উদাহরণ রয়েছে। পাকিস্তানে ইমরান সরকারকে ক্ষমতা থেকে তারাই সরিয়ে দিয়েছিল। নেপালেও পালাবদলের পিছনে তাদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। এমনকি ভারতেও তারা পালাবদল চেয়েছিল, কিন্তু পেরে ওঠেনি। এবার তো সরাসরি তদারকি সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের মুখে শোনা গেল ডিপ স্টেটের কথা। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের শুরুর দিকেই ডিপ স্টেটের ভিতরের কিছু শক্তিশালী প্রতিষ্ঠান তাদের পক্ষ থেকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থেকে যাওয়ার একটি প্রস্তাব দেওয়া হয়। কি বলেছেন পূর্বতন তদারকি সরকারের এই উপদেষ্টা? তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যেন 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে ডিপ স্টেট এমন একটা স্ট্র্যাটেজি সাজিয়ে দিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের কাছ থেকে আমাদের অফার করা হয়েছিল। বলা হয়েছিল শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত, সেটি আপনারা শেষ করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। তিনি জানান, প্রস্তাবের সঙ্গে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এসব গোষ্ঠীকে সুবিধা দেওয়ার পাশাপাশি একটি রাজনৈতিক রোডম্যাপও তুলে ধরা হয়। ওই রোডম্যাপে বিএনপির শীর্ষ নেতাদের সাজা বহাল রেখে নির্বাচনী প্রক্রিয়া প্রভাবিত করার পরিকল্পনার কথা বলা হয়। আসিফ বলেন, আদালতের মাধ্যমে মামলার কার্যক্রম দীর্ঘায়িত করে বিএনপি নেতাদের নির্বাচন থেকে দূরে রাখার কৌশল সাজানো হয়। তারেক রহমানের বিরুদ্ধে থাকা সাজা বহাল থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না। তার কথায় ডিপ স্টেট পুরো একটি কৌশল তৈরি করে দিয়েছিল। সেই কৌশল হলো কিভাবে তাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ক্ষমতায় থাকা যায়। তবে এনসিপি তাদের সেই প্রস্তাবে সায় দেয়নি। তিনি আরও বলেন, এনসিপি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চেয়েছিল বলেই তারা স্বেচ্ছায় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন। আসিফের ভাষায় তাদের অফার করা হয়েছিল। এই বক্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন তারা ডিপ স্টেটের টোপ গিলতে চায়নি, কিন্তু বাস্তবে কি তারা রাজি ছিল না? গত 18 মাস তারা যে ক্ষমতায় ছিলেন, তার জন্য কি আমেরিকার আশীর্বাদী হাত তাদের মাথায় ছিল না? মাত্র 2 মাসের আন্দোলনে যদি একটি সরকারকে ডিপ স্টেট উপড়ে ফেলতে পারে, তাহলে ইউনুস সরকারের 1.5 বছর ক্ষমতায় থেকে যাওয়া আমেরিকার প্রচ্ছন্ন মদত ছাড়া কোনোভাবেই হতে পারে না। বাংলাদেশের রাজনীতি এখন ধামাচাপা দেওয়ার রাজনীতি। সত্যকে মিথ্যা করা, অবদানকে হেয় করা, জালিয়াতিকে সত্যে পরিণত করা, মিথ্যার সঙ্গে সত্যকে কলঙ্কিত করার চেষ্টা, দেশের সাফল্যকে খাটো করার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। আওয়ামী লীগের আমলের অর্জনকে বিতর্কিত করার চেষ্টা করে ইউনুস ব্যর্থ হয়েছিল। এখন বিএনপি সরকারও একই পথে হেঁটে অতীতের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের মানুষের কাছে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে বিএনপি সরকার ইউনুস সরকারের আমলের কথিত মেগা লোপাটকে বৈধতা দিতে বেশি আগ্রহী। যেসব খাতে লোপাট হয়েছে বলে অভিযোগ রয়েছে, সেসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে সেগুলোকেই আড়াল করার প্রবণতা দেখা যাচ্ছে। ইউনুস আমলে দুর্নীতির সূচক 27 থেকে 10-এর ঘরে এসেছিল। বর্তমান সরকারের 1 মাসে যে হারে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ বাড়ছে, তা গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে। বিএনপির আমলে দুর্নীতি ও লোপাট নতুন মাত্রা পেয়েছে, এমন অভিযোগ এখন জনমনে ব্যাপকভাবে উচ্চারিত। মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ইঙ্গিত দেয় যে দুর্নীতি এখন আর বিচ্ছিন্ন কোনো সমস্যা নয়, এটি ধীরে ধীরে প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। সরকারি প্রকল্প, টেন্ডার, নিয়োগ, বদলি প্রায় সব ক্ষেত্রেই অনিয়মের ছাপ দেখা যাচ্ছে। এর ফলে সাধারণ মানুষ যেমন ভোগান্তিতে পড়ছে, তেমনি দেশের অর্থনীতি ও উন্নয়নের গতিও বাধাগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বড় শঙ্কা হল, এই প্রবণতা যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে আন্তর্জাতিক দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান আরও অবনতির দিকে যেতে পারে। বর্তমান বাস্তবতা এবং ক্রমবর্ধমান অভিযোগের ধারাবাহিকতা অনেককে আশঙ্কা করতে বাধ্য করছে যে এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের শীর্ষস্থানগুলোর একটিতে পৌঁছে যেতে পারে। এখনই সময় বাস্তব ও কার্যকর পদক্ষেপ নেওয়ার। দুর্নীতির লাগাম টানতে না পারলে অতীতের সব অর্জন প্রশ্নের মুখে পড়বে, আর দেশের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে উঠবে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের সঠিক প্রয়োগ ছাড়া এই সংকট থেকে উত্তরণের কোনো বিকল্প নেই। ইতিহাস বিকৃতি করা এখন রাজনৈতিক কৌশলের অংশ হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়িত অনেক স্বচ্ছ ও উন্নয়নমূলক প্রকল্পকে বিতর্কিত করার জন্য ইচ্ছাকৃতভাবে লোপাটের অভিযোগ তোলা হয়েছে। এর ফলে প্রকৃত অর্জনগুলো আড়ালে পড়ে যাচ্ছে, আর জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
আরও উদ্বেগজনক বিষয় হল এসব লোপাটের অভিযোগে বিদেশিদের সম্পৃক্ত করা হচ্ছে, যা দেশের জন্য নেতিবাচক বার্তা বহন করে। এ ধরনের প্রচারণা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে এবং বিদেশি বিনিয়োগের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে, ফলে অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। পাবনার ঈশ্বরদী উপজেলায় ইমরান হোসেন সোহাগ ২৭ নামের এক ছাত্রদল নেতাকে গুলি করে ও এলাপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ২ এপ্রিল রাত ১০টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার সারা গোপালপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন সোহাগ সারা গোপালপুর এলাকার ইমানুল প্রামাণিকের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব এবং জিয়া সাইবার ফোর্সের ঈশ্বরদী উপজেলা সদস্য সচিব ছিলেন। সোহাগ পাবনা ৪ আসনের স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর সক্রিয় সমর্থক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে সারা গোপালপুর উচ্চ বিদ্যালয়ের রেল লাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলাপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় কয়েকটি গুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সোহাগ এতে ঘটনাস্থলেই নিহত হন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা জানান, গুলি ও আঘাতের কারণে সোহাগের মাথার মগজ বের হয়ে গিয়েছিল। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গুলি অথবা কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কী কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি, খতিয়ে দেখছে পুলিশ। ইরানে মার্কিন ইসরায়েলি হামলায় বেসরকারি অবকাঠামোগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেয়। এ পরিস্থিতিতে বাহরাইনে অ্যামাজনের একটি ক্লাউড কম্পিউটিং সেন্টারে হামলা চালানোর দাবি করেছে IRGC। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। IRGC এক বিবৃতিতে বলেছে, এই হামলা প্রথম বাস্তব সতর্কবার্তা হিসেবে দেওয়া হয়েছে। তারা সতর্ক করে জানায়, যদি পূর্বের সতর্কতা উপেক্ষা করা হয় এবং হামলা বা হত্যাকাণ্ড অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, আমরা যেসব কোম্পানির কথা ইতোমধ্যে ঘোষণা করেছি, তাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ অঞ্চলে এসব প্রতিষ্ঠানের সম্পূর্ণ ধ্বংসের দায়ভার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ওপরই বর্তাবে। চলমান উত্তেজনার মধ্যে এই ধরনের হামলার দাবি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা বাড়াচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে যে তারা দুবাইয়ে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকেলের একটি ডেটা সেন্টারে হামলা চালিয়েছে। দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের বারাত দিয়ে এ তথ্য জানা গেছে। এর আগে IRGC জানিয়েছে তারা বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ক্লাউড কম্পিউটিং কেন্দ্রেও হামলা চালিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কিত প্রযুক্তি অবকাঠামোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে। এর অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত ডেটা সেন্টার ও প্রযুক্তি স্থাপনাগুলোকে কৌশলগত লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। উল্লেখ্য, গত কয়েক সপ্তাহে অঞ্চলে সংঘাত তীব্র আকার ধারণ করেছে এবং প্রযুক্তি অবকাঠামোর ওপর হামলার ঝুঁকি বেড়েছে, যা বৈশ্বিক ডিজিটাল পরিষেবা ও অর্থনৈতিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, চলমান সংঘাত দ্রুত বড় আকারের যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে, যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে এবং বিশ্বজুড়ে গভীর প্রভাব ফেলবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে। গুতেরেস আরও বলেন, মানুষ ইতিমধ্যেই জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধির কারণে কষ্ট পাচ্ছে। যখন হরমুজ প্রণালী সংকুচিত হয়, বিশ্বের দরিদ্র ও সবচেয়ে দুর্বল মানুষ সবচেয়ে বেশি ভুগবে।
তিনি শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসা করার আহ্বান জানিয়ে বেসরকারি অবকাঠামো রক্ষার গুরুত্বও তুলে ধরেন। মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি আমার বার্তা স্পষ্ট, এখনই যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। এই সংঘাত ইতিমধ্যেই ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে এবং অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে দায়িত্ব থেকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বৃহস্পতিবার 2 এপ্রিল এই তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের 2 কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি। তবে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে অবসর হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী 41তম আর্মি চিফ অফ স্টাফ র্যান্ডি জর্জ অবিলম্বে অবসরে যাচ্ছেন, যদিও তার মেয়াদের এখনও 1 বছরের বেশি সময় বাকি ছিল। এক বিবৃতিতে পেন্টাগন জেনারেল জর্জের দীর্ঘ কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তার অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছে। তবে তারই হঠাৎ বিদায়ের পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।